চুক্তিতে পৌঁছেছে আমেরিকা ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ, খুলছে হরমুজ। শুক্রবার সুইজারল্যান্ডে হবে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেফতার, ৩০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত ও তীব্র কূটনীতির অবসান ঘটিয়ে অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছেছে আমেরিকা ও ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও একযোগে এই ঘোষণা সম্প্রচার করা হয়। এই চুক্তিতে নিজেদের বিজয় হিসেবে বর্ণনা করেছে তেহরান। চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ, সেই সাথে হরমুজ প্রণালীতে টোলমুক্ত চলাচলের কথাও জানান তিনি। একই সঙ্গে হরমুজে আমেরিকার অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সোমবার সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বলেন, শুক্রবার সুইজারল্যান্ডের এই চুক্তি আনুষ্ঠানিক স্বাক্ষর হবে। এখনও চুক্তির শর্তগুলো পুরোপুরি প্রকাশ হয়নি, তবে শেহবাজ শরীফ জানিয়েছেন এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতা বলে ব্যাংক আমানতকারী ও জনগণের স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক ব্যাংকটির পরিচালনায় নিয়ন্ত্রক সংস্থার সরাসরি তত্ত্বাবধান আরও জোরদার হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আওয়ামী লীগ সরকারের আলোচিত পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছে। রবিবার জাতীয় সংসদকে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ইন্টারপোলের সহযোগিতায় বেনজিরকে গ্রেফতার করা হয়েছে। ৩০ দিনের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এটাকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। Underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সরকারের ক্ষমতা যে কত বড় তা বোঝাতে নিজের দেয়া এই বক্তব্যই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ। গোপালগঞ্জে বাড়ি হবার কারণে পুলিশ বাহিনীতে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। কথাবার্তা, চাল চলনে পুলিশের চেয়ে রাজনীতিবিদ বেশি ছিলেন বেনজির আহমেদ। শেখ হাসিনার আমলে হওয়া প্রতিটি নির্বাচনে পুলিশকে ব্যবহার করে কারচুপি করার পরিকল্পনাকারীদের মধ্যেও তিনি ছিলেন অগ্রগামী। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার এবং আইজিপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে আওয়ামী লীগের আমলেই। শেষ দিকে শেখ হাসিনাও তার মাথা থেকে হাত সরিয়ে নেয় গোপনে দেশ ছাড়েন বেনজির আহমেদ। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন আইজিপির দায়িত্ব পালনের সময়েই 2021 সালের ডিসেম্বরে বেনজিরের বিরুদ্ধে র্যাবের মহাপরিচালক থাকার সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।
অবসরে যাবার পরে ২০২৪ সালে বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশের পর নতুন করে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থ পাচারের। দুদক তদন্তে নামলে গোপনে দেশ ছাড়েন বেনজির। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা সহ জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। দীর্ঘ অনুসন্ধান শেষে ২০২৫ সালের নভেম্বরে আদালতে দুদকের দাখিল করা অভিযোগপত্রে বেনজিরের নামে ১১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এতদিন ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কোনো দেশে আত্মগোপনে আছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে বাংলাদেশ সরকার। আর সেই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে সংসদে জানান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সাথে সমন্বয় করে অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরত আনতে পারলে সরকারের একটি বড় সফলতা হবে। রবিবার সিলেটে সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, বেনজিরকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। বর্তমান সরকারের আমলে তাকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তিনি বলেন, সরকার এখনও হাদি হত্যাকাণ্ডের আসামিকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। পুশিন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, এ নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন হলেও বিষয়টি নিয়ে কথা বলতে দেয়া হচ্ছে না। এটা ইন্টারপোলের কৃতিত্ব এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায় নাই, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করাই গেছে। বেনজির সাহেব ওখানে ধরা পড়েছেন, তিনি কি দুবাইয়ের কারাগারে দিন কাটাবেন নাকি বাংলাদেশে আসবেন তার দেশে, এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 350 পার্লামেন্ট সদস্যের চাইতে দায়িত্ব কি কুড়িগ্রাম, নীলফামারী আর লালমনিরহাটের সাধারণ লঙ্গি পরা মানুষের? খালি হাতে বুকের বোতাম খুলে দিয়ে সীমান্তে চলে যেতে পারে বিজিবির সহযোগী হওয়ার জন্যে। তাহলে সংসদের ভিতরে আমরা আলোচনা করতে ভয় পাচ্ছি কেন? অপহরণ নয়, বরং আত্মগোপনে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধান। রবিবার সংসদকে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, প্রেম ও বিয়ের বিতর্ক এড়াতে আত্মগোপনে গিয়েছিলেন এই শিবির নেতা। তার বিবৃতির পর বিরোধী দলের হৈ হুল্লোড়ে সংসদে উত্তেজনা তৈরি হয়। 11 জুন রাতে দাউদকান্দি বাজার এলাকা থেকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন দাবি করে দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে লাকসাম থানা এলাকার স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে জিসানকে লাকসাম জংশন এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অপহরণ নয়, বরং নিজেই আত্মগোপনে ছিলেন জিসান। মোবাইল ফোনে প্রেম, তারপর বিয়ের প্রলোভনে নিজ বাড়িতে ধর্ষণ ও এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভ্রূণ নষ্টের জন্য চাপ দেন জিসান। ভ্রূণ নষ্ট না করলে হত্যার হুমকিও দেয়া হয়। পরবর্তীতে ভ্রূণ নষ্ট করলে বিয়ের চাপ দেয় ওই নারী। পুলিশ বলছে, 12 জুন বিয়েতে রাজি হলেও তা এড়াতে 11 জুন রাত 8টার পর নিজেই আত্মগোপনে যান জিসান। পরবর্তীতে নিজের নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে স্বজনদের মাধ্যমে থানায় জিডি করান তিনি। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে। পরে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। কিন্তু জিসানকে সরকারি কোনো সংস্থার রাজনৈতিক কারণে অপহরণ করেছে এমন বক্তব্য বিরোধীরা বিভিন্ন জায়গায় বলতে শুরু করে। এসব কারণেই সংসদের মূল ঘটনা জানিয়ে 300 বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 11 জুন তারিখ রাত 8 ঘটিকায় বিয়ে না করার টালবাহানায়
জিসান নিজেই আত্মগোপন করে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিবাদ করেন সংসদ উপনেতা। অভিযোগ করেন বিরোধী দলকে অভিযুক্ত করতেই এই ধরনের বিবৃতি দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তাদের উত্তর দিতে দাঁড়িয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রীও। এক পর্যায়ে সবার মাইক্রোফোন বন্ধ করে দেন স্পিকার। জানান ৩০০ বিধিতে দেয়া বিবৃতির প্রেক্ষিতে কোনো প্রশ্ন করা যায় না। বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যদি অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশিনের শিকার 12 জন 40 ঘন্টা ধরে শূন্য রেখায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বিজিবি ও স্থানীয়দের বাধায় বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না তারা। আটকে পড়ার মধ্যে 3 জনের পরিচয় নিশ্চিত হয়েছে। এরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল ইসলাম, তার স্ত্রী আসমা খাতুন ও মেয়ে রাবেয়া খাতুন। এর আগে রবিবার সকালে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়, কিন্তু বিএসএফ পুশিনের অভিযোগ অস্বীকার করেছে। তারা নাগরিকত্ব যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানাবে বলে আশ্বাস দিয়েছে। এদিকে ভোরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে আরও 11 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ভোরে কুড়িগ্রামের রৌমারীতেও নারী ও শিশু সহ 6 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ব্যবসা কেন্দ্রিক গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতার অন্তরায়, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের চাটুকারিতা দেখা গেছে, এখন কিছুটা উন্নতি হয়েছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। সামরিক কর্তা থেকে রাষ্ট্রপ্রধান, মাত্র 3.5 বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয় জাতীয় প্রেস ক্লাবের এই আলোকচিত্রী প্রদর্শনীতে। সাংবাদিক নেতাদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন সরকারের 2 মন্ত্রী। পরে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, একদলীয় শাসনের কবল থেকে রুদ্ধ গণমাধ্যমকে মুক্ত করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যম 4th সংশোধনের মধ্য দিয়ে এবং 1975-এর 16ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। গণমাধ্যমের চাটুকারিতা কত ভয়ঙ্কর হতে পারে বিগত আওয়ামী শাসনামল তার সাক্ষী মন্তব্য করে আলোচনা সভায় বিএনপি মহাসচিব দাবি করেন, ব্যবসা কেন্দ্রিকতা বর্তমানে স্বাধীন সাংবাদিকতার বড় অন্তরায়। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন, চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। বর্তমান সরকার প্রধান সকল সংকট সমাধানে তার বাবার মতোই আন্তরিক জানিয়ে গণমাধ্যমের সংকট সমাধানে সাংবাদিকদের তার কাছে যাওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। প্রতিচ্ছবি দেখতে পাই, উনিও কিন্তু একইভাবে কাজ করছেন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। মামলা ও প্রশাসনিক জটিলতায় শিক্ষা খাতের উন্নয়নে কোনো পদক্ষেপই বাস্তবায়ন করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, এসব জটিলতার কারণে আটকে আছে 87,000 পদে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি। রবিবার রাজধানীতে এক কর্মশালায় শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে শিক্ষা খাতে প্রায় 83,000 মামলা বিচারাধীন, যা এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ। নানামুখী উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা খাতের উন্নয়নে আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না। রবিবার ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।
বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক শিক্ষা খাতে প্রায় ৪০,০০০ শিক্ষকের পদ শূন্য। বিচারাধীন মামলা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে ৪৭,০০০ শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। সব মিলিয়ে প্রায় ৮৭,০০০ পদে আমরা নিয়োগ পদোন্নতি দিতে পারছি না। এটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের 2%। তবে শিক্ষা খাতের ফলাফল এখনো সন্তোষজনক নয়। অতীতের সব সময়ের চেয়ে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের 2%। তবে আমাদের লার্নিং আউটকাম বা শিক্ষার ফল এখনো সন্তোষজনক নয়। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছি। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার রোধে স্কুল ইউনিফর্ম ও মিড ডে মিল সহ নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্যানিটেশন সমস্যার সমাধানেও বিশেষ নজর দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করতে সরকার বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে, যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতো, এই সব কিছু আমাদের প্রাথমিকের শিক্ষার্থীদের আমরা দেবো। 2028 কারিকুলামে পরিষ্কারভাবে স্পোর্টস, কালচার, সব ধরনের ইনক্লুশন প্রাথমিকে হয়ে যাবে। আগামী 5 বছরের ভিতরে আপনার রেজাল্ট দেখবেন এডুকেশন ইনভেস্ট করলে আসলে দেশ কত দূর আগাতে পারে। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপ নির্ধারিত 180 দিনের মধ্যে বাস্তবায়ন শুরু হবে। এই কাজগুলো আরো জারি রাখেন, আমাদের সাথে থাকেন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। হিউস্টনে রোববার ই গ্রুপের ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেন ফিলিস ম্যাচা। 21 মিনিটের গোলে কুরাসাওর সামনে সমান জবাব দিলেও বাকি সময় আর কোনো চমক দেখাতে পারেনি। জার্মানির হয়ে 6 জন খেলোয়াড় গোল করেছেন। প্রথমার্ধে জার্মানি 2 গোলের ব্যবধানে এগিয়ে যায় নিকো স্লটারবেক ও কাই হারভার্টসের লক্ষ্য ভেদে। বিরতির পর ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উন্দাভ। শেষ দিকে নিজেদের দ্বিতীয় গোল করেন হারভার্টস। 2014 সালে ব্রাজিলের বিপক্ষে 7-1 গোলের পর এই প্রথম বিশ্বকাপে 7 গোল করল জার্মানরা। এই বড় জয় দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রেট ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ডালাসে 2 বার এগিয়ে দিয়েও জিততে পারেনি নেদারল্যান্ডস। হার না মানা মানসিকতায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান 1 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জাপান। রোববার রাতে এফ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসের সাথে 2-2 গোলে ড্র হয়েছে। 4টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সমতায় ফেরান নাকামুরা। কিছুক্ষণ পর সামারভিলের অসাধারণ গোলে আবার এগিয়ে যায় ডাচরা। দ্বিতীয়বার সমতা ফেরান দাইচি কামাদা। পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। পজিশন ও আক্রমণে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও শেষ দিকে জাপান সমতায় ফিরিয়ে সফল হয়। 2 দলই 10টি করে শট নেয়। নেদারল্যান্ডসের লক্ষ্যে থাকে 6টি, জাপান 3টি। অজিদের হোয়াইট ওয়াশ করা হলো না টাইগারদের। সিরিজের শেষ ম্যাচে নাটকীয়তা বাংলাদেশকে 1 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে প্রথম ব্যাট করে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। 2 অঙ্কে গিয়েও ইনিংস লম্বা করতে পারেনি তানজিম তামিম ও নাজমুল শান্ত। 61 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। এরপর লিটন দাসের সঙ্গে 185 রানে বড় জুটিতে দলকে ম্যাচে ফেরান তৌহিদ হৃদয়। শেষ দিকে মোসাদ্দেকের অর্ধশতকে 274 রান তোলে বাংলাদেশ। জবাবে কুপার কোনলির 149 রানে ইনিংস জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। 19 বলে 9 রান দরকার থাকতে শরীফুলের ব্যাক টু ব্যাক উইকেটে ম্যাচ ফিরলেও শেষ পর্যন্ত 1 উইকেটে হেরে যায় টাইগাররা। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।